বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন জেডাই খান পান্না, সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার কর্মী, এবং সিনিয়র সাংবাদিক মাজার মিলন। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আমি আলোচনা শুরু করার আগে আমাদের অতিথির সাথে আমি কয়েকটি আজকের আলোচিত ঘটনা তুলে ধরতে চাই, তারপরে আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব আমাদের অতিথিদের সাথে। প্রথমে যে বিষয়টি রয়েছে যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, এবং একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান, এবং সে জায়গায় তিনি এই কথাগুলো বলেছেন। এবং ডক্টর ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আমি তার পাশে থাকব যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। এবং সেনাপ্রধান আরও একটি বিষয় বলেছেন যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তিনি যে 18 মাস অথবা 1.5 বছরের কথা বলেছেন, এর মধ্যেই তিনি মনে করেন যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। এই বিষয়ে জামাত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলার সাথে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে সেনাপ্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন। নির্বাচন নিয়ে আমাদের অর্থাৎ জামায়াত ইসলামের আমির দলের অবস্থান আগে থেকেই তুলে ধরেছেন। তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন। আপাতত এটুকুই তাদের দলের বক্তব্য, এমনটা তিনি জানিয়েছেন। আরেকটি তথ্য আমি যদি তুলে ধরি আপনাদের সামনে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গতকাল একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে একটি দেশকে উন্নত সমৃদ্ধিশালী করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব, কারণ জনগণের সরকার হলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে। যেহেতু জনগণের সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে, তাই যেদিন বাংলাদেশের মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন মানুষ তার পূর্ণ স্বাধীনতা ফিরে পাবে। এটি তিনি আসলে কিশোরগঞ্জে একটি অনুষ্ঠানে এই বক্তব্য রেখেছেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেছেন, এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটি তিনি আগেও বলেছিলেন, যে বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে এবং আমরা চাই সবাইকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে। এই হচ্ছে একটি বিষয়। সাথে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি বিএনপি সংশ্লিষ্ট, সেটি হচ্ছে যে শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 102 জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ছিল আরেকটি তথ্য। ছোট্ট করে আরও দু একটি বিষয় আমি তুলে ধরে আসলে আলোচনায় যেতে চাই, কারণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই অগাস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেয়া হবে না, 71-এর মুক্তিযোদ্ধাদের মতো সুবিধা কেন 2024-এর গণ অভ্যুত্থানে আহতদের দেয়া হবে না, এবং নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়। মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে জুলাই অগাস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে এই রিট মামলা দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের। এবং আরেকটি বিষয় হচ্ছে, সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের বিধান করে 2020 সালে একটি গ্যাজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেই গ্যাজেট বাতিল করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সম্প্রতি তিনি বাংলাদেশের গণমাধ্যম জাগো নিউজের সঙ্গে একান্ত আলাপে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দ ব্যবহারের বিষয়ে বলেন যে মুক্তিযোদ্ধা শব্দটি বীরত্বব্যঞ্জক, মুক্তিযোদ্ধার আগে কেন আলাদা করে বীর শব্দ লাগাতে হবে, বীর শব্দটি যুক্ত করতে বলছেন যারা, তারা কি মুক্তিযোদ্ধা শব্দটিকে বীরত্বব্যঞ্জক মনে করেননি, মানে এমন তিনি একটি প্রশ্ন রেখেছেন। এবং এই গ্যাজেটটি বাতিলের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন যে কেন করব না, এটি তো অসঙ্গতি, আমরা সংস্কার করতে এসেছি, যেহেতু বীর শব্দটি যুক্ত করতে বলছে তার মানে অবীর কেউ মুক্তিযোদ্ধা আছেন, ভীত কোনো মুক্তিযোদ্ধা আছেন, এটি কেন করতে হবে, এরকম একটি প্রশ্ন রেখেছেন তিনি। আরেকটি তথ্য ছোট্ট করে আমি দিব, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। তাদের বৈঠক হয়েছে এবং বৈঠকে ঢাকা দিল্লির যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক স্থানীয় সময় সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন তৌহিদ এবং জয়শঙ্কর।
মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তথ্য জানানো হয়েছে। এই ছিল কিছু তথ্য, আমি খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং আমরা এখন আলোচনায় চলে যাব। আমাদের দুজন অতিথি রয়েছেন। প্রথমে আমি যেতে চাই জেডাই খান পান্না, সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী, আপনার কাছে। নিশ্চয় আপনি শুনছিলেন যেমনটা সেনা প্রধান আজকে বলেছেন রয়টার্সের সাথে একটি ইন্টারভিউয়ে, তিনি 1.5 বছরের মধ্যে নির্বাচন প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই তিনি সেটা চিন্তাভাবনা করে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে বিভিন্ন সময় তাদের আলাপ আলোচনা হচ্ছে সেগুলোর উপর নির্ভর করেই হয়তো তিনি এই সময়ের কথাটা বলেছেন যে 1.5 বছরের মধ্যে একটি নির্বাচন হয়তো বা করা সম্ভব হবে। তো এখানে এই 1.5 বছরের মধ্যে কি আসলে যে সংস্কারের কথাগুলো অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এই সংস্কারগুলো করে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এটি কি যথেষ্ট সময় বলে আপনি মনে করেন? 1.5 বছর কি সংস্কার করবে, এই 1.5 মাস চলে গেছে, এর ভেতরে জানতে পারলাম না যে সংস্কারটা কি হবে। 6টা না কয়টা সংস্কার কমিটি করলো, 6টি কমিশন, সংবিধান, তারপরে কি পুলিশ সংস্কার, জি কি সংস্কার, পুলিশের সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছে, তারপরে আর কি কি সংস্কার যেন, জি মোট 6টি কমিশন। জি, তো এদের রোড ম্যাপটা কি সেটা জানি না, না জেনে তো বলা এই না। আর এই সংস্কারগুলো ধরলাম করে ফেললো, করার পরে নেক্সট পার্লামেন্টে যারা ইলেক্ট হবেন তারা যদি রেটিফাই না করেন, অনুমোদন না করেন, পাস না করেন, তাহলে কি কি দাঁড়াবে? এই 1.5 বছর সময়কালটা কি আপনি ফেরত দিতে পারবেন? তাদের একমাত্র দায়িত্ব একটা কেয়ারটেকার, এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টও না। কেয়ারটেকার গভর্নমেন্টের অনেক ক্ষমতা থাকে, এদের ক্ষমতা তার থেকেও বেশি, কারণ এদের কোনো সীমা নাই, সীমাহীন। ছাত্ররা যদি ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট ট্রান্সফার করতে পারে, তো স্বাভাবিক অবস্থা এক্সপিরিয়েন্স হয়ে আসতেছে আমাদের নেক্সট জেনারেশন, থার্ড জেনারেশন, এটা ভালো একদিক থেকে। কিন্তু 1.5 বছর সময় না নষ্ট না করে আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে, পার্লামেন্টের নির্বাচিত সেই সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করেন, দেশের মানুষ শান্তিভাবে দোয়া করবে, এটি হলো এই সরকারের মূল কাজ। সেনাপ্রধান কি বললেন, ডাক্তার সাহেব কি বললেন, মুক্তার সাহেব কি বললেন, আমার শোনার দরকার নেই। জনগণের নার্ভটা বোঝার চেষ্টা করেন। জনগণ চায় একটা ফ্রি ফেয়ার ইলেকশন, নাথিং এলস। আকাঙ্ক্ষা মানুষের খুব একটা না, কারণ কোন সরকারি এই গভর্নমেন্ট কি চালের দাম, ডালের দাম, তেলের দাম, মুরগির দাম, ডিমের দাম কমাতে পারবে? নট এট অল, নট এট অল, নট এট অল। নোবডি উইল বিলিভ ইট। কিছু কমাইতে পারবে না। মাঝখান থেকে যেটা হয়েছে, এই সরকারের ব্যর্থতার দিকটা আমি ধরি, সেটা হইলো দস্তগীর গাজীকে সকালে গ্রেপ্তার করেছে, রাত 10টায় গাজী টায়ার পুড়িয়ে গেছে, টায়ারের দাম 35 থেকে 45% বাড়িয়ে গেছে। আচ্ছা, প্রাণ আরএফএল এর 2টা প্ল্যান্ট পুড়িয়ে দেওয়া হয়েছে, কি কারণ? তারা নাকি আহমদিয়া কাদিয়ানি। খেয়াল করে দেখেন, পরে আবার বেক্সিমকোর 2টা প্ল্যান্ট পুড়িয়ে দেওয়া হলো, এবং বেক্সিমকো নিয়ে মোটামুটি দেখলাম যে এই উপদেষ্টা, এটার কি সরকার বলবে, ইন্টারিম গভর্নমেন্ট, এরা বেশ কনসার্ন যে এটা ক্ষতি হয়েছে। কিন্তু আরএফএল এর একটা বিশাল মার্কেট ছিল সারা দুনিয়ায়, প্রাণের একটা সারা দুনিয়া ব্যাপী মার্কেট ছিল। গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে যাচ্ছে, এইদিকে দৃষ্টিটা দেন। পাশাপাশি আরেকটা কথা খেয়াল রেখেন, একটা নতুন দৃষ্টান্ত কিন্তু আছে এই উপমহাদেশে। জনতা বিমুক্তি পার্টি তার 3য় জেনারেশনের একজন, সে কিন্তু শ্রীলঙ্কায় জনগণের সমর্থন নিয়ে কিন্তু ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, যাকে হিসাবে ধরে নেয়, কল্পনাও করেন। তো সঠিক নির্বাচন হইলে পরে কিন্তু সঠিক ব্যক্তি, সঠিক নেতা পাওয়া যায়।
আর যদি বেঠিক নির্বাচন করেন তাহলে বেঠিক লোক পাবেন, জনগণ যাবে না, তারপর ভোটটা করবেন। যেমন গণভোট, অনেকেই গণভোটের কথা বলে যে এইটা ছাড়া রেটিফাই হবে কিভাবে, এইটা ছাড়া আমরা ম্যান্ডেট পাবো কিভাবে। ম্যান্ডেটের বেলা আমার 58 থেকে এক্সপিরিয়েন্স আছে, এতে কখনোই বোধহয় 1-2% উপরে যারা স্কুল টিচার আছে তারা বাদে কেউই ভোট দিতে যায় না, কিন্তু দেখা গেছে 99.9% ভোট কালেক্ট হয়ে গেছে। এই ধরনের ফার্স করে তো লাভ নাই, গণভোটের প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নাই, এমনি আস্থা নাই, তারপর আবার গণভোটের দোহাই দিয়ে যে কেউ অনন্তকাল থাকবেন সেটা মনে করেন না। এই আর কি, আমার মনে হয় যে এত সংস্কারে যাবেন না, পারবেন না, তালগোল পেঁচাই ফেলবেন। কারণ আপনাদের কি বলবো, দুর্বলতা আমি বলবো না, আপনাদের অত্যন্ত দূরদর্শী এবং স্বপ্ন দেখতেছেন। এক সময় আবেগে আমার স্নেহভাজন আসিফ নজরুল বলেছেন হাসতে হাসতে ফেসবুকে যে একদিন যদি আমি মিনিস্ট্রি হই কখনো কখনো, তাহলে পরে এমন মানুষের উপকার করব যে সারা জীবন মানুষ আমার দোয়াই করবে। আমি চাই আসিফ নজরুলের এই স্বপ্ন যাতে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করে, একটা সাদা মাটা নির্বাচন দিতে পারলেই মানুষ তাকে স্মরণ করবে। জি যেমন জি জি স্যার, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু মাজার মিলনের কাছে যেতে চাই। মাজার মিলন, যেমনটা আমরা আলোচনা করছিলাম, আপনি শুনছিলেন যে সামনে এই ইন্টারিম গভর্নমেন্টের সামনে অনেক চ্যালেঞ্জ। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাচ্ছি একদম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, অর্থনীতির যে কাঠামো সেটাকে আসলে আবার পুনর্গঠন করার একটি বড় চ্যালেঞ্জ রয়েছে, অন্তত একটি অবস্থায় দাঁড় করানো। ফরেন পলিসি তো আছে, আরও বিভিন্ন রকমের আসলে চ্যালেঞ্জ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। সেনাবাহিনী প্রধান একটি কথা বলেছেন, এটি হয়তোবা তিনি তার চিন্তার জায়গা থেকে একটি বলেছেন, সময়টা কতদিন হবে এটা আসলে আমরা কেউই জানি না। কিন্তু আলোচনার বিষয় এটা হচ্ছে যে ধরলাম আমরা 1.5 বছর কি 2 বছর, এর মধ্যে আপনি কি মনে করেন যে এই যে এতগুলো খাত, এতগুলো জায়গায় সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এগুলোকে একটি ভালো, একটি মোটামুটি অবস্থানে এনে একটি গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা সম্ভব, নাকি এর আগেও সম্ভব, অথবা আসলে কি হতে পারে বিষয়টা? স্যার যেটি বললেন সেই জায়গাটাতে আমি দ্বিমত করছি না যে একটি সাধারণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সবাই স্বস্তির সাথে ভোট দিতে পারে, সেরকম একটি নির্বাচন অবশ্যই এই সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু আমি স্যারের সাথে সহমত থাকার পরেও জানতে চাই যে, মানে জানার বিষয় কিংবা আগ্রহের বিষয় যে গত 15 কিংবা 16-17 বছরের রাষ্ট্র কাঠামোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, আমরা যদি সেভাবেই চিন্তা করি, কিংবা পুরো রাষ্ট্রটাকেই যেভাবে একটি সরকার বানানো হয়েছে কিংবা একটা রাজনৈতিক দলে পরিণত করা হয়েছে, এই অবস্থার ভেতর থেকে কি আসলেই একটি রাষ্ট্রে একটি সাধারণ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা আসলে সম্ভব কিনা? কারণ আপনি যদি পুলিশের কথা চিন্তা করেন, আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই যে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত কনস্টেবল, এসআই এবং সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে 1,19,000 পুলিশ, যারা মাঠ পর্যায়ে কাজ করেন। এবং এই পুলিশ নিয়োগের সাথে দলীয় সম্পৃক্ততা কিংবা অন্য কোনো সম্পৃক্ততা কতটুকু ছিল না ছিল সেগুলো আলোচনার বিষয় ছিল। এবং পুলিশ কিভাবে এই যে গণ অভ্যুত্থান হলো কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, পুরো মাস জুড়ে কিংবা 3-4 সপ্তাহ জুড়ে কি ভূমিকা পালন করেছে, কোন মনোভাব থাকলে এই ধরনের ভূমিকা পালন করা সম্ভব, সেটিও কিন্তু একটা প্রশ্নের বিষয়। আমি ধরেই নিচ্ছি যে এই আমাদের গত 90-এর পর থেকে, 91-এর পর থেকে যে রাজনৈতিক সরকারগুলো আছে, আমরা যে ট্রেন্ড গুলো যদি একটু খেয়াল করি, তারা আসলে নিজেদের মতো করে ঢেলে প্রশাসন সাজানোর চেষ্টা করেছে এবং নিজেদের মতের লোকজনকে দিয়ে কিভাবে এই প্রশাসনকে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে মাঠ প্রশাসনকে সাজানো যায়, কিভাবে সাজালে তাদের জন্য ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় আসার পথ সুগম হয়, সেটির জন্য চেষ্টা করে গেছে। এবং আওয়ামী লীগ যেহেতু টানা 15 বছর ক্ষমতায় ছিল, এই পথটি আসলে তারা এমন ভাবে বিস্তৃত করেছে বলে আমাদের মনে হয়েছে, এবং যেটি আসলে দৃষ্টিগ্রাহ্য বিভিন্ন পয়েন্টে।
স্যার নিশ্চয়ই খেয়াল করবেন এবং খেয়াল করেছেন যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মাঠ প্রশাসনের এমন কোনো স্তর নাই যেখানে দলীয়করণের মাধ্যমে গত 15 বছর যারা মাঠ প্রশাসনে কাজ করবেন, পুলিশ প্রশাসনে কাজ করবেন এবং আইন বিভাগ থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে এমন কোনো বিভাগ নেই যেখানে এই মানে দলীয় মানে পুরো রাষ্ট্রকে দেখানো আসলে দল বানিয়ে ফেলা হয়। তো এই জায়গাটাকে এক নিতান্ত কিছু পরিবর্তন ছাড়া কিভাবে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি একটু বড় প্রশ্ন। কিন্তু কারণ দিন শেষে আপনাকে এই যে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন আর যারা হচ্ছে যাদের মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, যাদের মাধ্যমে এই নির্বাচনটাকে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে, তাদেরকে তো আসলে পরিবর্তন করতে হবে টু সাম এক্সটেন্ট। কিছুটা তো তাদের পরিবর্তন করতেই হবে। আমি বলছি যে সংস্কার চাইলেই সরকার সবকিছু করতে পারবেন না। আপনি একদিনেই এই 1,19,000 কিংবা 1,20,000 লোককে হচ্ছে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এদের কাজের জায়গাগুলোকে সুসংহত করার জায়গাটাতে আপনি কি করবেন? আপনি ওরা যেন আবারও নতুন করে এমন কোনো অবস্থা তৈরি না করে যেটাতে কিনা সরকারকে বিপক্ষে করতে হয় কিংবা আপনি যেটা বলছিলেন বাধা তৈরি হতে পারে, এই জায়গাগুলো তো নিশ্চিত করতে হবে। এর মধ্যে কিন্তু আমরা প্রশাসনের নানান ধরনের অস্থিরতা লক্ষ্য করছি। এক ধরনের অসহযোগিতার জায়গা যেমন তৈরি হয়েছে মাঠ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, আমলাতন্ত্রে, আবার অন্যদিকে কিন্তু অতি উৎসাহী কর্মকর্তাদের সংখ্যাও কিন্তু খুব কম না। এদেরকে সামলে রাষ্ট্রটাকে সামলে তারপরে আসলে নির্বাচন, নাকি হচ্ছে যে অবস্থায় আছে সেই অবস্থায় একটা নির্বাচন করবো যাতে করে এই যে পরিবর্তনের মাধ্যমে নির্বাচনের কথা আমরা বলার চেষ্টা করা হচ্ছে, যারা এখন আমলাতন্ত্র থেকে শুরু করে পুলিশ প্রশাসনে নতুন করে অতি উৎসাহী হয়ে নতুন নিজের শক্তি কিংবা ক্ষমতা দেখানোর চেষ্টা করে যাচ্ছেন কিংবা যাবেন, তাদের হাতে তুলে দিয়ে আবারও ওইরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের পথে যাবো কিনা। মাজার মিলন, এখানে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি যেটা বলছিলেন যে অবশ্যই সংস্কার প্রয়োজন, কিন্তু আমরা গত 1 মাসের কিছু বেশি সময় আমরা যেটা দেখলাম যে যেভাবে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি মনে করেন যে তারা ঠিকঠাকভাবেই আসলে এই যে সংস্কারের যে কাজগুলো, বিভিন্ন জায়গায় লোক বদল, অথবা আমরা দেখলাম যে একটি সিদ্ধান্ত বিভিন্ন উপজেলার চেয়ারম্যান যারা ছিল একদিনের ঘোষণায় তাদের আসলে বাদ দিয়ে দেওয়া, এই ধরনের যে বিষয়গুলো, আপনি কি মনে করেন এই সিদ্ধান্তগুলো সঠিক নেওয়া হয়েছে, নাকি এই সিদ্ধান্তগুলো আরেকটু বুঝে নেওয়া উচিত ছিল, অথবা আরো ভালো কোনো সিদ্ধান্ত নেওয়া যেত? এটি আসলে খুবই এই প্রশ্নটা যতটা গুরুত্বপূর্ণ তার উত্তরটা এক কথায় কিংবা 2 কথায় কিংবা খুবই ছোট্ট আলোচনায় আসলে করা সম্ভব না। কারণ আপনি স্থানীয় সরকারের যে জি মাজার মিলন, আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার একটু জেডাই পান্না স্যারের কাছে যেতে চাই। স্যার, যেই বিষয়টি আসলে আমি আপনার কাছে এখন একটু প্রশ্ন রাখতে চাই সেটি হলো আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমি অন্য একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আমি যেরকম অনুষ্ঠানের শুরুতে কয়েকটি তথ্য বলছিলাম, সেখানে একটি বিষয় ছিল, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই অগাস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করা এবং আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও সুবিধা দেয়া নিয়ে একটি কথা চলছে। হাইকোর্টের যেই কথাটি বলছিলাম আজকে জানতে চেয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের নামের আগে বীর শব্দটি ব্যবহারের যে বিধান করে গ্যাজেট ছিল সেটি বাতিল করার একটি পরিকল্পনা অথবা আলোচনা চলছে, এমন তথ্যটি আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম। এই বিষয়টি সম্পর্কে আসলে আপনার একটু মতামত জানতে চাই। তার আগে আমি ওইটা সাংবাদিক সাহেব উনি যথেষ্ট বিজ্ঞতার সাথে বলেছেন যে সংস্কার দরকার পুলিশের ভেতর, যথার্থই। এখন আপনি কি জানেন যে পুলিশ আইনটা কখন করা হয়েছে, কবেকার? জানেন না? তা আমি বলি একটু। গত বোধহয় 10 বছর যাবত আমি চিৎকার পাঠতেছি কোর্ট প্রাঙ্গণে যে পুলিশ আইন এবং দণ্ডবিধি আইন এবং ফৌজদারি কার্যবিধি আইন এগুলোর পরিবর্তন দরকার, আপডেটেড করা প্রয়োজন। 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ, সেই বিদ্রোহের প্রেক্ষাপটে দণ্ডবিধি আইন 1860 সালে করা হয়, 1861 সালে করা হয় পুলিশ আইন, 1898 সালে করা হয় ফৌজদারি কার্যবিধি আইন, 1861 সালে করা হয় 3টা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, বম্বে হাইকোর্ট। ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু করা হয় নাই, মাইন্ড ইট। তো এই অবস্থার ভেতর থেকে সেই আইন এখন আমাদের দেশে বিদ্যমান। এই আইন পরিবর্তন না করে কাঠামো পরিবর্তন করবেন বা এটা সম্ভবপর না। আগে আপনি দেখেন, তাহলে তো আমি বলবো যে উপদেষ্টা যারা আছেন তাদের চরিত্র পরিবর্তন করেন।
গাড়িতে ওঠা পরিবর্তন করেন। হ্যাঁ, মার্সিডিজ বেঞ্জ দরকার নাই, ওই ক্যাডিলাকও দরকার নাই। আপনার নর্মালি ইন্ডিয়ান ইসের মতো অ্যাম্বাসাডার গাড়ি হোক বা ওই স্কুটার হোক, এগুলোতে ঘোরাফেরা করেন। সেখানে দেখেন একজনও তো গ্রাম থেকে আসেন নাই, সবই ঢাকা শহরে, এক্সেপ্ট ডক্টর ইউনূস, উনি গ্রাম থেকে আসছেন, জোবরা গ্রাম থেকে। কিন্তু এ বাদে কেউই গ্রাম থেকে আসেন নাই, ঢাকা শহরে মানুষ হয়েছেন, ঢাকা শহরে হাওয়া খেয়েছেন এবং স্বাধীনতার সুফল তারা ভোগ করছেন। কেউই স্বাধীনতার যোদ্ধা নাই, একজনও মুক্তিযোদ্ধা, একজন বোধহয় আছে ফারুক আজম। তো জি স্যার, আমি দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে স্যার, আমাদের একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আমরা আপনার কথা শুনবো। দর্শক আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিচ্ছে। বিরতি থেকে ফিরে আমরা আমাদের অতিথির সাথে আলোচনা চালিয়ে যাব। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি দর্শক, এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি, জেরাই খান পান্না, সিনিয়র আইনজীবী মানবাধিকার কর্মী, এবং মাজার মিলন, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা জেরাই খান পান্না স্যারের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, স্যার যেটি বলছিলেন যে সংস্কার সংশ্লিষ্ট যে বিষয়টি, স্যার আপনি যদি বলেন আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন। আমি তো বললাম যে গত 10 বছর ধরেই চিৎকার দিতেছে, কিন্তু সেই চিৎকার কর্তৃপক্ষের কানে পৌঁছে না। এইটা নিয়ে অ্যাপেলেট ডিভিশনে মামলা আছে 2006 সাল, আজকে পর্যন্ত সেই অ্যাপেলেট ডিভিশনের ডিরেকশন হয় ফৌজদারি কার্যবিধির 54 ধারা এবং রিমান্ডে নেওয়া, সেটার এগেইনস্টে আবার গভর্নমেন্ট রিভিউতে গেছে অ্যাপেলেট ডিভিশনে হারিয়ে যাওয়ার পর। এগুলোর জাস্টিফিকেশনটা কি বলেন আমাকে। জি, ওইখান থেকে আমি তো গতকালকে সেটা আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমি বললাম যে এই যেগুলো আছে এগুলো তো ইজিলি ওইখানে ডিসপোজ অফ হওয়া, এটার এগেইনস্টে রিভিউতে না গিয়ে আপনারা কন্টেস্ট না করে এগ্রি করেন যে হ্যাঁ এগুলোর পরিবর্তন দরকার। যে কেউ রাস্তা দিয়ে উঠেই নেওয়া যাবে না, উঠেই নিলে পরে 3 ঘন্টার ভেতরে তাকে জানাতে হবে যে তার অপরাধটা কি, তার নিকট আত্মীয় স্বজনকে ডাকতে হবে এবং একজন আইনজীবী, সে যে যাকে পছন্দ করে সেরকমের একজন আইনজীবীকে আনতে হবে। আর নির্জনে রিমান্ডে নেওয়া যাবে না, গ্লাসের ভেতর থেকে জেল গেটে যাতে জিজ্ঞাসাবাদ করা। জি স্যার। এখন এর তো কোনোটাই বাস্তবায়িত হয় না। বাংলাদেশে জেল খাটা মানে এটা গুয়ান্তামোর মতো থেকেও খারাপ আমার মনে হয়। তো এগুলো পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তনটা পার্লামেন্ট যদি রেটিফাই না করে তাইলে পরে কিন্তু টিকবে না। জি স্যার, যেহেতু নেক্সট পার্লামেন্টের উপরে সবকিছু ডিপেন্ড করতেছে, দ্যাটস ওয়াই আমি বলি যে তাড়াতাড়ি করে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিলে পরে অবশ্যই এইখানে ভদ্রলোকের আসবেন, সেই ধরনের একটি করে দিক। এই যে টাকার খেলা, এখন কোনো ভদ্রলোক তো ইলেকশনে যেতে চায় না। কোটি টাকা খরচ করে কে যাবেন? আপনি যাবেন? যদি এইটা হার্ড আর্নিং মানি হয় তাইলে তো আপনি যাবেন না। যদি এইটা ব্ল্যাক মানি হয় আপনি যেতে পারেন। এবং দেখেন লাস্ট ইসে কিন্তু পার্লামেন্টে ছিল অধিকাংশই বিজনেসম্যান। থাকতে পারে বিজনেসম্যানের বিরুদ্ধে আমার কোনো এলিগেশন নাই, কিন্তু রিয়েল পলিটিশিয়ানরা, বাণিজ্য মন্ত্রী বলতেছেন দেখেন আমার সবাই বলে আমি বিজনেসম্যান, আমি যে এক সময় ছাত্রলীগ করতাম সেইটা কেউ বলে না। মানে জি স্যার, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আর স্যার আমি একটি প্রশ্ন রাখতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটি হচ্ছে যে আমি যেমনটা আপনাকে বলছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, এখানে একটু আমি কথা বলি, বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে কবে? জুলাই স্যার, এইবারেরটা তো জুলাই আগস্ট। হ্যাঁ না, জুলাই আগস্ট না, আগস্টের 5 তারিখ, আগস্টের 5 তারিখের পর তার আগ পর্যন্ত ছিল এটা কোটা বিরোধী সংস্কার। জি হ্যাঁ, এবং ওইখান থেকে যখন তারা জেলে হারুনের ভাতের হোটেলে বসে, ডিবির হারুনের ভাতের হোটেলে বসে তার স্টেটমেন্ট দিচ্ছিল, আমরাই সেদিন প্রতিবাদ করি, কিন্তু আদালতে মামলা করলাম। কি, আমি একজন আইনজীবী ছিলাম, 2 জন পিটিশনার ছিল, 2 জনই আইনজীবী, কি
যে যাতে এদেরকে ছেড়ে দেওয়া হয় এবং গুলি বন্ধ করে। সেটা নিয়ে বলার পরে কিন্তু এরা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর থেকে হইলো কি কোটা কি বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন তো হলো সমাজতান্ত্রিক আন্দোলন। সেই বৈষম্য কি দূর করতে পারবে? শ্রেণী বৈষম্য দূর করতে পারবে? পারবে না। সে ক্ষমতা তাদের নাই, চিন্তাও মাথায় নাই। গ্রামীণ ফোন দিয়ে হয়তো গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে হয়তো কিছু দরিদ্র লোকের সাময়িক একটা হবে, যেটা ওয়েলফেয়ার স্টেটে হয়, যাতে মানুষ ক্ষিপ্ত না হয়, সেই ধরনের একটা ব্যবস্থা হইতে পারে। কিন্তু স্যার আমি আপনার কাছে আবার আসবো স্যার। জি স্যার, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু মাঝার মিলনের কাছে যেতে চাই। জি মাঝার মিলন স্যার যেমনটা বলছিলেন যে সংস্কার বিষয়ে স্যার যেটি বলতে চাচ্ছেন, আমি যেটি বুঝতে পারছি যে যতটা দ্রুত সময়ের মধ্যে সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করা। জি আপনি কি বলবেন মাঝার মিলন? নির্বাচন অনুষ্ঠান হচ্ছে যে এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এটি নিঃসন্দেহে আমি স্যারের সাথে ঐক্যমত্যে মানে যে কেউ আসলে আসবে, কারণ এই সরকার চাইলেই সবকিছু পরিবর্তন করে ফেলতে পারবে এইরকমটা আশা করাটা নিশ্চয়ই এই আশা কেউ করবে না। কিন্তু সাধারণ নির্বাচন কিংবা গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য এই রাষ্ট্রকে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়ার জন্য আসলে রাষ্ট্র প্রস্তুত কিনা, আমার সেটিও আসলে খুব বিবেচনার এবং হচ্ছে যে আগ্রহের জায়গা। কারণ আমার কাছে যেটি মনে হয়েছে যে গত 15 বছরে রাষ্ট্র আসলে রাষ্ট্র নেই। এই রাষ্ট্র দিয়ে এই মানে এখন যারা আছেন কিংবা যারা কাজ করছেন প্রশাসনে, যাদের মাধ্যমে এই নির্বাচনটা হবে, যাদেরকে দিয়ে এই নির্বাচনটা করতে হবে, 6 জন উপদেষ্টা কিংবা 18 জন উপদেষ্টা গিয়ে তো আর হচ্ছে যে নির্বাচনটা করবেন না। নির্বাচনটা করবে হচ্ছে যে মাঠ পর্যায়ের আমলাতান্ত্রিক যে প্রশাসন আছে, পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে নির্বাচন সরকারের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গার লোকজনগুলো, রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো কাজ করবে। এই অর্গানগুলো আসলে কতটা সুস্থ আছে সেটা আমার জানার খুব কৌতূহল। কারণ আমার কাছে যেটি মনে হয়েছে যে অর্গানগুলো যারা চালান কিংবা অর্গানগুলো যারা অপারেট করেন, সেই অর্গানগুলোতে মানে পুরোটাই আসলে ঠিক পচে যাওয়া বলছি না, কিন্তু রোগাক্রান্ত। এগুলো এত বেশি রোগাক্রান্ত হয়ে গেছে, এত বেশি হচ্ছে যে কিংবা ক্ষেত্রে যদি শক্তিশালীও ধরি, সেটা হচ্ছে যে এত দানবীয় শক্তির মধ্যে আসলে চর্চার মধ্যে এরা ঢুকে গেছে যে এদেরকে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের কথা যেটি স্যার বলছিলেন, যেটি অবশ্যই এই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে আমি আবারও বলছি। কিন্তু সেই গ্রহণযোগ্যতা নিরিখে আপনি পরীক্ষাটা করবেন কি করে? কারা এই নির্বাচনটা করবে, কাদের মাধ্যমে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সেই জায়গাটা যদি ঠিক না করা হয়, রোগাক্রান্ত হাত দিয়ে আপনি আসলে যে অপারেশনটা করবেন, সেই অপারেশনটা আসলে কতটুকু যাকে অস্ত্রোপচার করছেন, যাকে অপারেশন করছেন, সে আসলে তার সুস্থতার নিশ্চয়তাটা কতটুকু পাওয়া যাবে, এটি আসলে একটি বড় প্রশ্ন। সুতরাং সংস্কার নিয়ে আমি ঠিক আসলে স্যার আসলে কাঠামোগত সংস্কারের কথা বলছিলেন। কাঠামোগত সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব না, কারণ সেটি অবশ্যই সংসদে হতে হবে, সংসদের দ্বারা রেটিফাই করতে হবে, এটি এই জায়গা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে সরকারটি হয়েছে, যে পরিবর্তনটি হয়েছে, এটি শুধুমাত্র হচ্ছে যে একটি আন্দোলনের ফসল না, কয়েকজন মানুষ কিংবা কিছু ছাত্রের আন্দোলনের ফসল না, এটির সাথে একটি জন আকাঙ্ক্ষাও আসলে সম্পৃক্ত আছে। যে জন আকাঙ্ক্ষার ভিতরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের কথা আমরা এখন বলার চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলো আমরা গত 30 বছরের কিংবা হচ্ছে যে গত 34 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কিন্তু বলে না যে রাজনৈতিক দলগুলো নিজে থেকে এমন কিছু করার চেষ্টা করবে কিংবা নিজে থেকে এমন কিছু করবে যেটাতে তাদের পরবর্তীতে ক্ষমতায় আসার পথটা কোনো কারণে পিচ্ছিল হয়ে ওঠে কিংবা কর্দমাক্ত হয়ে ওঠে। এমন কিছু তারা কখনোই করেনি, করবে বলে আমরা নিকট ভবিষ্যতে আশা করব, সেটিও আমরা আশা করছি না। অন্তত এমন সংস্কারের আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু যেতে চাই, একটা প্রস্তাবনাও থাকা দরকার, যেখানে কিনা আমি বলতে পারবো যে হ্যাঁ, এটি জন আকাঙ্ক্ষা সমর্থিত একটা প্রস্তাবনা, যেটি কিনা পরবর্তী সরকারগুলোকে ওই পথে নিয়ে যাওয়ার জন্য জনগণের একটা চাপ অব্যাহত রাখার সুযোগ হবে। কিন্তু এভাবে যদি খোলা ছেড়ে দেওয়া হয়, শুধুমাত্র একটি নির্বাচনের ব্যবস্থা করে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিলাম, এবং তারা যে আওয়ামী লীগ হয়ে উঠবে না, তারা যে আগের সরকার হয়ে উঠবে না, এটির গ্যারান্টি আসলে কে দেবে? কারণ চরিত্রগতভাবে বাংলাদেশের যে দুই দল গত 34 বছর ধরে শাসন করে গেছে, সেই জায়গাটায় কোনো মৌলিক পরিবর্তন আসবে কিনা, আনা সম্ভব হবে কিনা, সেটির নিশ্চয়তা হয়তোবা আমরা এখনো দিতে পারবো না, তখনও দিতে পারবো না। কিন্তু এই যে জন আকাঙ্ক্ষার জায়গা যেটি তৈরি হয়েছে, সেই জন আকাঙ্ক্ষার পক্ষ থেকে এখন যারা সরকারে আছেন, তারা যদি একটি
কাঠামো তৈরি করেন না যে এমন হওয়া উচিত। এই প্রস্তাবনার জায়গা যদি তৈরি করেন বিশ্লেষণের পরে এবং সবকিছুর পরে যদি একটি প্রস্তাবনার জায়গা তৈরি করেন, তখন অন্তত বলার একটা জায়গা তৈরি হবে যে হ্যাঁ, জনগণের আকাঙ্ক্ষার ফলে যে সরকার তৈরি হয়েছিল সেই সরকার এই বিষয়টি তৈরি করেছে, তোমরা এরকম একটা কিছু করো, এই চাপটা তাদেরকে দেওয়া যাবে। নিশ্চিতভাবেই সাধারণ মানুষ ভোট দিয়েই পরবর্তী সরকারকে নিয়ে আসবে, কারণ সাধারণ মানুষের যাওয়ার জায়গা নেই। কিন্তু সেই সরকার 2008 সালে এই দেশের মানুষই আওয়ামী লীগকে এনেছিল। জি মাজার মিলন, আমি একটু অন্য জি জনাব মাজার মিলন, আমি অন্য প্রসঙ্গে একটু আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে একটি বিষয় আমি আসলে প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলা ঘটনা নিয়ে আসলে ভারতীয় গণমাধ্যমগুলো অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে অতিরঞ্জিত কিন্তু রং লাগানো সংবাদ যেগুলো আছে, আমরা দেখছি যে এগুলো আসলে অনেক গণমাধ্যম ভারতের এগুলো প্রচার করছে, এবং এতে বাংলাদেশ ভারত ঢাকা দিল্লির যে সম্পর্ক তার মধ্যে একটি বড় নেতিবাচক প্রভাব ফেলছে। স্যার কথা বলতে চাইছেন? জি জি স্যার বলুন। জি স্যার বলুন। আমি কয়েকটা সংস্থার সাথে সংশ্লিষ্ট, তাতে আমার কাছে তালিকা আছে কত জায়গায় কতটা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে মাজার এগুলো প্রায় অধিকাংশ মাজার ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারা করতেছেন? খ্যাতনামা একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, পার্লামেন্টের সদস্য মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দিছেন গিয়া রাতের অন্ধকার। এই বীর পুরুষগুলো কারা? এবং হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে বললাম যে হ্যাঁ হচ্ছে, শুধু সম্পত্তির জন্য না, তাদের নারীদের উপর হস্তক্ষেপ হচ্ছে, তাদের বাড়িঘরের উপর হস্তক্ষেপ হচ্ছে, এবং আগেও ছিল এটা, অবশ্য 15 বছরের শাসন আমলেও ছিল, এখনো আছে, এখনো আছে। এবং এগুলো এবং গণমাধ্যমের যদি মনে করেন যে স্বাধীনতা আছে, আমি বলবো যে মোটেই নাই। প্রকাশ্যেই বলছি যে মোটেই নাই। এরা বরঞ্চ আতঙ্কে আছে কখন কি আর্মি কাকে তুলে নেয়। যদিও নেয় না, আমি বললাম যে আমাকে দেখো, আমি তো বলতেছি, তোমরা বলো, মুখ খোলো, মনের ভেতরে রাখো, কেন চাপে থাকো না, কারণ এই দেশ তোমারও আমারও। তবে আমার একটু দরদ বেশি কেন, যে আমি লাস্ট, আমার সবচেয়ে অহংকার হইলো আমি মুক্তিযোদ্ধা, এবং এখন যারা আছেন তারা 3rd জেনারেশন, আমি 1st জেনারেশন। তো 3rd জেনারেশনের বেলাতে আমি বললাম যে শ্রীলঙ্কায় কিন্তু জনতা বিমুক্তি পার্টি 3rd জেনারেশন আজকে রাষ্ট্রপতি। জি স্যার, আমরা আপনার কাছে আবার আসবো অবশ্যই সময় পেলে। আমি একটু মাজার মিলন আপনাকে জি মাজার মিলন স্যার, আপনারা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন। একজন জেডাই খান পান্না মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শুধুমাত্র তিনি জেডাই খান পান্না নন, তিনি আমার পূর্বজ। আমি এখানে আসার কারণ হচ্ছেন যে একজন জেডাই খান পান্না, কিংবা আমাদের যত মুক্তিযোদ্ধা আছেন, আমাদের 30 লাখ প্রাণ, এই বোধটুকু সম্ভবত এখনকার জেনারেশনের মধ্যে আমি জানি না, অন্তত আমার আছে, এটুকু আমি বলতে পারি, এবং আমার মনে হয় অনেকেরই আছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সেই সম্মানটুকু অবশ্যই দিতে চাই, এবং আমরা মনে করি যে একজন মুক্তিযোদ্ধা শুধুমাত্র তিনি মুক্তিযুদ্ধ করেছেন বলে তিনি সেটি মনে করবেন সেরকম না। তিনি যে প্রজন্ম তৈরি করেছেন, আমরা তার ধারক হিসেবে, সময়ের ধারক হিসেবে সেই সম্মানের জায়গাটা, সেই বোধের জায়গাটা, সেই চেতনার জায়গাটা লালন করতে চাই। এটি নিশ্চিতভাবেই আমরা সবসময়। জি জি, আমি যে প্রশ্নটি আপনাকে করছিলাম, স্যার তো স্যারের ওনার মতামত বললেন যে এই বিষয়টিকে আপনি কি মনে করেন যে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আসলে এই বিষয়গুলোকে একটুই রং লাগানো ভাবে আসলে একটু বেশি অতিরঞ্জিত করে প্রকাশ করা হচ্ছে? এবং এক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখন কিন্তু সামাজিক মাধ্যমগুলোর প্রচণ্ড ইম্প্যাক্ট রয়েছে সোসাইটিতে। সামাজিক মাধ্যমে ভালো মন্দ গুজব খবর হরহামেশা ছড়াচ্ছে, এবং এটি আসলে অনেক প্রভাব ফেলে মানুষের মনে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের মূলধারার যে গণমাধ্যমগুলো, তারা কি আসলে সঠিক তথ্যগুলো এই বিষয়গুলো নিয়ে তুলে ধরার ক্ষেত্রে কি যথাযথ ভূমিকা পালন করতে পারছে বলে আপনি মনে করছেন? এবং স্যার যে কথাটি বললেন, স্যারের প্রশ্নটি আমি আসলে করতে চাই, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি মনে করছেন যে আপনি গত 15-16 বছরের থেকে এখন অনেক বেশি স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চা করতে পারছেন? দেখুন,
স্বাধীনতার বোধ আসলে মানে সময়ের সাথে সাথে আসলে পাল্টায়, এবং স্বাধীনতার বোধ কখনোই হচ্ছে যে হুট করে পাল্টানোর জিনিস না, যে দুম করে পাল্টে গেল, ব্যাপারটা এরকম না। গত 15 বছর ধরে গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম যে চর্চার ভিতর দিয়ে গেছে, যে মানসিকতার ভিতর দিয়ে গেছে, সেটি হঠাৎ করে পরিবর্তন হচ্ছে। শোনেন, গণমাধ্যম কিন্তু রাষ্ট্র গত 15 বছর কিংবা তার আগের সময়গুলোতে যে আচরণ করে গেছে, গণমাধ্যমের সাথে গণমাধ্যমকে যেভাবে ব্যবহার করে গেছে এবং গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে যে চাপের মধ্যে রেখেছে, সেটি থেকে আমি বের হয়ে আসা, আমি আসলে ওই সরকারকে ভয় পাই না, শাসককে ভয় পাই না, আমি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ভয় পেতে শুরু করেছি। তো এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে, এই ট্রমা থেকে দুম করে বের হয়ে আসবো, ব্যাপারটা এরকম না। আমি সেই অর্থে বলছি যে আমি নিজে থেকেই মানসিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারিনি এখন পর্যন্ত সাংবাদিক হিসেবে। যে প্রশ্নটি আপনি করলেন, যে প্রেক্ষাপটে আপনি প্রশ্নটি করেছেন, সেটি হচ্ছে যে ভারতের গণমাধ্যমগুলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, আমি মূলধারার মিডিয়ার কথাও আমি বলতে পারবো যে ভারতের অনেকগুলো মূলধারার মিডিয়াও এইসব নিয়ে এমন ভাবে কথা বলছে এবং এমন এক্সাজারেশনের ভিতর দিয়ে যাচ্ছে, যেটি আসলেই আমাদের জন্য খুবই রাষ্ট্র হিসেবে সম্মানহানিকর এবং জাতি হিসেবে আমরা খুবই মর্মাহত যে ভারতীয় গণমাধ্যম এটি, কিংবা গণমাধ্যমের মূলধারা বৈশিষ্ট্য বলি আর সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, এটি ঠিক করছে না। বাংলাদেশের গণমাধ্যম হিসেবে মূলধারার গণমাধ্যমগুলো সেই জায়গাটায় খুব বেশি প্রভাব ফেলতে পেরেছে কিংবা সঠিক তথ্য দিয়ে মূল তথ্যগুলোকে সামনে আনার চেষ্টা করেছে, এটি আমার কাছে মনে হয় নাই। কিছু ক্ষেত্রে হয়েছে, প্রথম আলো সহ আরো দু একটি দৈনিক সেটি করেছে। বাংলাদেশের ফ্যাক্ট চেকিং এর যে দু একটি ইনস্টিটিউশন তৈরি হয়েছে, তারা বিভিন্ন সময় সেগুলো ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে সেগুলোর ফলাফল গুলো গণমাধ্যমকে দেওয়ার চেষ্টা করেছে, সেগুলো নিয়ে টুকটাক কাজ হয়েছে। কিন্তু ভারত যে আকারে এটি চালিয়েছে, যে যে মানে বৃহত্তর পরিসরে এটি চালিয়েছে, সেই অর্থে আমরা আসলে সেই তাদের যে মিথ্যা তথ্য কিংবা ভুল তথ্য এক্সাজারেশন, সেগুলো প্রতিবাদ করতে পারেনি। আরো একটি বিষয় আছে, স্যার যেটি বলেছেন যে স্যার নিশ্চয়ই অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে, মানবাধিকার বিষয়ক অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। স্যারের ফাইন্ডিং এর সাথে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের কাছে নিশ্চয়ই লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে। আমি নিজেও আমি যেহেতু মাছরাঙা টেলিভিশনের ডিজিটাল পার্টটা আর কি দেখাশোনা করি অফিসিয়ালি, আমার নিয়মিত রিপোর্টিং এর বাইরে কিংবা কাজের বাইরে, সেখানে আমি কিছু রিপোর্ট করার চেষ্টা করেছিলাম এই মাজার ভাঙচুর নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে আমরা এই প্রেক্ষাপট থেকে, এই অ্যাঙ্গেল থেকে, দৃষ্টিভঙ্গি থেকে রিপোর্টটি করেছিলাম যে মাজার ভাঙা, মাজার ভালো না খারাপ সেটির বিচারের দায়ভার কেউ কাউকে দেয়নি, এবং মাজার থাকবেই থাকবে না সেটার বিচারের দায়ভার কেউ কাউকে দেয়নি। যারা মাজার ভাঙছেন তারা আসলে কাজটি অন্যায় করছেন, এরকম একটি বক্তব্য আমরা তুলে আনার চেষ্টা করেছিলাম। এবং যারা মাজার ভাঙছেন তারা কেন ভাঙছেন সেই প্রশ্নের সদুত্তরও আসলে জানেন না। তো এটি করতে গিয়ে বাংলাদেশের একজন খুবই নামকরা সোশ্যাল মাধ্যম, মানে সামাজিক মিডিয়ার মাধ্যমে খুবই নামকরা একজন বক্তা, ইসলামী বক্তা, তিনি আমাদেরকে আক্রমণ করে, রীতিমতো আক্রমণ করে মাছরাঙাকে ব্যান করে দিয়ে একটি লোগো তৈরি করেছেন, এবং যেখানে মাছরাঙাকে ব্যান করা হয়েছে এরকম একটি লোগো তৈরি করে তার অনুসারীদের মধ্যে প্রচারণা চালিয়েছেন যে মাছরাঙা এই যে কি বলে প্রথাকে, মাজার প্রথাকে প্রমোট করছে। অথচ আমাদের বক্তব্যটা ছিল যে কোনোভাবেই মাজার ভালো না খারাপ সেটি যারা মাজারে যাচ্ছে তাদের দায়ভার পাওয়া উচিত, কোনোভাবেই আরেকজন সেটাকে হচ্ছে যে জাস্টিফাই করার কোনো কারণ নেই, ভাঙচুর করার কোনো কারণ নেই। ভাই, লালন গীতি কে পছন্দ করবে, লালনের মাজার থাকবে কিনা সেটি বাইরে থেকে কেউ ঠিক করবে, এটি আসলে আমাদের কাছে কাম্য না এবং গণমাধ্যম হিসেবে আমরা সেভাবে দেখতে চাই না। তো যেটি বলতে চাইছি যে আসলে গণমাধ্যম হিসেবে আমরা যে দায়িত্বগুলো পালন করা উচিত, এই যে এক্সাজারেশন, এই যে সংখ্যালঘুদের আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এটি যেমন ঠিক, এবং সেটি কতখানি আসলে সংখ্যালঘুর কারণে, মানে সংখ্যালঘু হবার কারণে হয়েছে সেটি নিয়েও প্রশ্ন আছে, কারণ এখানে অনেকগুলো বিষয় রাজনৈতিক ছিল। তো যে বিষয়টা রাজনৈতিক, সেটাকে আসলে যে সংখ্যালঘু কিংবা হচ্ছে যে এই জায়গাটাতে নিয়ে এসে ওইটাকে আলাদা রং দেওয়ার চেষ্টা করাটা আসলে খুবই দুঃখজনক ছিল। ভারতের বিভিন্ন গণমাধ্যম, সামাজিক মাধ্যম, মূলধারার মাধ্যম যেটি করেছে সেটি খুবই দুঃখজনক ছিল, এবং বাংলাদেশের গণমাধ্যম হিসেবে আমরা মাজার মিলন, জি আপনাকে ধন্যবাদ। আমি স্বীকার করছি। জি আমি আপনার কাছে সুযোগ পেলে অবশ্যই আবার আসবো। আমাদের সময় আসলে খুব কম, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমি একটু জেডাই খান পান্না স্যারের কাছে যেতে চাই। আমি একটি শেষ প্রশ্ন করতে চাই ছোট করে একটি তথ্য দিয়ে, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মতবিনিময় সভা করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার এটি হয় এবং এই মতবিনিময় সভায় তিনি বিভিন্ন প্রস্তাব দেন। সেখানে বলা হয় যে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এবং এই বিষয়টিতে অনেকে বলছেন, সেখানে যারা ছিলেন অনেকে বলছেন যে এর মধ্যে যে অভিযোগগুলো আছে এতে আওয়ামী লীগ
বিগত আওয়ামী লীগ সরকার অভিযুক্ত এবং এই দলটিকেও 10 বছরের জন্য নিষিদ্ধ করা যেতে পারে অথবা নিষিদ্ধ করা হতে পারে, এরকম একটি আলোচনা। এই বিষয়ে আপনি কি বলবেন? আমাকে বলছেন? জি জি, জেরাই খান পান্না মিটিংটা ছিলাম, জি, এবং আমি নোট অফ ডিসেন্টও দিয়েছি। জি, আমি বলেছি যে আসিফ নজরুল সাহেব ও আমার অত্যন্ত স্নেহভাজন, তো এবং যারা ছিলেন আদিলুর রহমান খান, আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল, তো 3 জনের তো ক্লিয়ার কাট ওইখানে নোট অফ ডিসেন্ট ছিল, আমার, সারা হোসেনের এবং ডেভিড বার্ট। আমি বলছি যে এই আইন চালাবেন কার বিষয়ে, কোন আইনে? সেই আইনগুলো পরিবর্তন করেন না আগে। ব্রিটিশ আমলের আইন, সিপাহী বিদ্রোহ দমনের জন্য যে আইন, সেই আইন দিয়ে আবার এই কোর্ট পরিচালনা করবেন, এটা তো হয় না। আর সারা হোসেন যেটা বললো, সেটা বললো যে অ্যাবসলিউটলি এটা একটা পলিটিক্যাল পার্টিকে টার্গেট করে নেওয়া হয়েছে। বার্ডম্যানও তাই বলল যে দেখো, আগের বারও আমি বলেছিলাম যে ট্রাইব্যুনাল। সারা হোসেন আরেকটা বলছেন, নুরেমবার্গ ট্রায়ালের পর আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বইলে কোনো কোর্ট হয় নাই। লাস্ট 2009 সালে বাংলাদেশ অ্যাক্ট করেছে। এই আর মোটামুটি যেটা আমরা বুঝি সেটা হলো এইগুলো করতে গেলে পরে কিন্তু 1.5 বছর 2 বছরে। জি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের সময় শেষ। আমরা অতিরিক্ত সময় আসলে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা অন্য কোনো দিন বিভিন্ন বিষয় নিয়ে আরো আলোচনা করব এবং আপনাদের অতিথি হিসেবে পাবো বলে আশা রাখছি। অনেক ধন্যবাদ জেরাই খান পান্না স্যার এবং মাজার মিলন, আপনাদের দুজনকেই আমাদের সাথে। মাজার মিলনকে আমার অনেক ধন্যবাদ এবং হোস্ট যে তাকেও ধন্যবাদ। জি ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।